এই ভিডিওটা বানাতে একটু দেরি করলাম, কিন্তু ওই যে কথায় বলে না যে বেটার লেট দ্যান নেভার। আমরা সবাই জানি ভারতবর্ষে ডাক্তার হতে হলে নিট পরীক্ষা দিতে হয়, এবং যার কম্পিটিশন লেভেল মারাত্মক, 15-16 লক্ষ ছেলে মেয়ে বসে, আলটিমেটলি 50 থেকে 60 হাজার ছেলে মেয়ে ডাক্তারি পড়তে মেডিকেল কলেজে যায়। তো অ্যাকচুয়ালি কম্পিটিশন প্রচুর, এবং সমস্যাটা সেই জায়গাতেই শুরু হয়। আমি মনে করি আমি সমেত আমার সমস্ত ছাত্রছাত্রী বা যেই হোক না কেন, তাদের মেধা অলমোস্ট সেম, আমাদের প্রত্যেকের মেরিট সেম। আমরা কেউই আইনস্টাইনের মতো বুদ্ধি ধরি না, আমরা প্রত্যেকে খুব অর্ডিনারি মিডিওকার এক একজন ছেলে মেয়ে। কিন্তু তবুও আমি দায়িত্ব নিয়ে বলবো, নিট পরীক্ষাটাও একটা সহজ পরীক্ষা। এটা ইউপিএসসি বা জেইই অ্যাডভান্সের মতো একেবারেই কঠিন পরীক্ষা নয়। কারণ আমরা জানি যে এর প্রশ্ন কোথা থেকে আসে, কি হয়, আমাদের সব কিছু জানা। তবুও নিট পরীক্ষাটাকে আমরা ইচ্ছা করে কঠিন করে তুলি। তার কারণ আমরা আমি মনে করি তিনটে কারণ। এক, যেটা 11-12-এর সব থেকে প্রয়োজন, সেটা হলো একজন প্রপার গাইডেন্স, একটা প্রপার টিচার যে ঠিকঠাক কথা বলবে। এইখানে যদি ভুল হয়ে যায়, তাহলে আমি বলছি কি হবে, নিজের জীবনের সাথে মিলিয়েও দেখতে পারো যে এটা তোমাদের সাথে হয়েছে কিনা। ক্লাস 10 অবধি তোমার বিজ্ঞানে যা কনসেপ্ট ছিল, ক্লাস 12-এর শেষেও একই কনসেপ্টে তুমি দাঁড়িয়ে আছো। তুমি নতুন কিছু শেখোনি, হয়তো তুমি কিছু নোট মুখস্থ করে বোর্ডসে নম্বর পেয়ে গেছো, বাট তোমার জ্ঞান, বিজ্ঞানের সম্পর্কে তোমার কনসেপ্ট, ধারণা আজও সেই জায়গাতে দাঁড়িয়ে আছে যে জায়গায় মাধ্যমিকের পরে দাঁড়িয়েছিল। হয়তো নোট মুখস্থ করে তুমি উচ্চ মাধ্যমিকে 90% নম্বর পেয়ে গেছো। তবে আমি মনে করি কনসেপ্ট যদি না থাকে, তবে বিজ্ঞানের কোনো কিছুতেই উন্নতি করা সম্ভব নয়। 2 নম্বর সমস্যা হচ্ছে পরিশ্রম। ক্লাস 10 অবধি লোকে একটা রুটিন মেনটেন করে, বাবা মা দেখে। 11-12-এ ওটা হঠাৎ করে লোকে বলে নাকি পাখনা গজিয়ে যায়, এবং হঠাৎ করে সব কিছু বন্ধ করে দেয়। এবং 3 নম্বর আমি যেটা মনে করি, সেটা হলো স্ট্র্যাটেজি। কারণ বহু ছেলে মেয়ে জানে না যে অ্যাকচুয়ালি কী স্ট্র্যাটেজি হওয়া উচিত, যাতে সহজেই নিট পরীক্ষাটাকে একবারে কোয়ালিফাই করা যায়। তো এই সমস্ত কিছুকে মিলিয়ে আমি এবার একটা চ্যালেঞ্জ নিয়েই নিলাম। কারণ এবছরের নিটটা একটু দেরি আছে, 17ই জুলাই, মানে এখনও হাতে প্রায় 70 দিনের বেশি টাইম রয়েছে। নিট পরীক্ষা আরও পিছোতেও পারে, আমি জানি না, তবে 70 দিন আমার মনে হয় যথেষ্ট। কারণ আমি সমেত আমার বহু বন্ধু বান্ধব এবং আমি নিজে পরবর্তীকালে বহু আমার ছাত্রছাত্রীকে দেখেছি, তারা এই 70 দিনের মধ্যে যাদের লেভেল ওই 300 আর 350 পাওয়াতে ছিল, সেখান থেকে একদম পিক নিয়ে 600-650 অবধি নাম্বারকে নিয়ে চলে গেছে শুধুমাত্র লাস্ট 60-65 দিনে। হ্যাঁ, এটা সম্ভব, জাস্ট ঠিকঠাক গাইডেন্স আর ঠিকঠাক স্ট্র্যাটেজি আর ঠিকঠাক পরিশ্রম, এই 3টে জিনিসকে যদি কম্বাইন করা যায়, তবে এই 70 দিন সময় ইজ মোর দ্যান এনাফ যাতে এই নিটই তোমাদের লাস্ট নিট হবে। আমি জানি অনেকেই ভাবছে ধর এবছরের প্রিপারেশনটা ভালো নেই, আরেকবার ইনস্টিটিউটে ভর্তি হয়ে যায়, কোথাও পড়ে নিই, আরেকবার রিপিট করে নিই। আমি বলবো রিপিট করার কথা এখনই ভেবো না। কারণ অ্যাটলিস্ট তুমি কোনো একটা ড্রপার স্টুডেন্টকে গিয়ে জিজ্ঞাসা করো যে তার লাইফ কতটা কঠিন। বাড়ি বসে পড়াশুনো করাটা অতটাও সহজ নয়, অ্যাকচুয়ালি খুব ফ্রাস্ট্রেটিং লাইফ, মানে খুব চাপের মধ্যে চলে যায়। তাই এই বছর যারা ড্রপ করছে, যারা এবছর এইচএস দিল, যাই হোক না কেন, আমি প্রত্যেককে বলবো 70 দিন যথেষ্ট সময়। একজন যদি নিজেও পড়ে, তাতেও এই 70 দিনের মধ্যে, এটা মিরাকেলেরও ব্যাপার নয়, খুব ইজিলি সে নিটে 580 থেকে 620, 630 এই নাম্বারটা সে পেতেই পারে। তবে আমি চেষ্টা করলাম একটা প্রপার একটা সেট আপ করার, যেখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে গাইড করার একটা চেষ্টা করতে পারি আর কি। সেই জন্যই এই ক্র্যাশ কোর্সটা নিয়ে আসা, যেটা সবাই জানে 2 মে থেকে শুরু হচ্ছে। 90টা লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, 10টা মক টেস্ট হবে, এবং এইটা যোগাযোগের ঠিকানা আর কি। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করলে এটা সবাই জানে, আশা করা যায় যে সব জানা যায়। তো এইগুলো সবাই জানে, এগুলো কিছু নয়। কিন্তু আমি নিজে পড়াই, আমি নিজে থাকি, আমি সপ্তাহে 3 থেকে 4টে ক্লাস নিজে নেব প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যতদিন না অবধি নিট হচ্ছে। আমি দেখব যে কিভাবে একটা স্টুডেন্ট চান্স না পেয়ে থাকে। এখন যদি স্টুডেন্টরা ক্লাস না করে রেগুলারলি, তাহলে আমার তো কিছু করার নেই। কিন্তু আমার ক্লাসে যদি প্রত্যেক দিন থাকে, তবে আমি গ্যারান্টি নিতে পারি, দায়িত্ব নিতে পারি যে তার জীবনকে আমি কোথাও না কোথাও হলেও চেঞ্জ করব, তার মেন্টালিটিকে কোথাও না কোথাও আমি চেঞ্জ করব। কেন বলছি 70 দিনে সম্ভব? আমি শুধুমাত্র এই সমস্ত বলে বোঝাতে চাই না। আমি একজন টিচার, আমি একজন শিক্ষক, আমার পরিচয় আমি একজন টিচার। তো তাই একটা জিনিস পড়ে আমি বুঝিয়ে দিই যে কেন আমি বলছি যে এই জিনিসটা পসিবল, কেন এই জিনিসটা বলছি।
টেকনিকের ওপর সব কিছু ডিপেন্ড করে। আমরা সবাই হৃৎপিণ্ডের কথা জানি না, আমরা সবাই হৃৎপিণ্ডের কথা জানি, হার্টের কথা জানি। তো এই আমাদের হার্ট, হৃৎপিণ্ড বুকের বাঁ দিকে থাকে, যার 4টে চেম্বার, 4টে প্রকোষ্ঠ রয়েছে। কি কি রয়েছে? এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে এটা ডান অলিন্দ, এটা বাম নিলয়, এটা ডান নিলয়। অর্থাৎ ইংরাজিতে বললে লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল। আমি দুটোই লিখে দিচ্ছি, লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল আর রাইট ভেন্ট্রিকেল। এই 4টে চেম্বার রয়েছে হার্টে, এই 4টে চেম্বার রয়েছে হার্টে। তার মধ্যে এই যে ডান অলিন্দ, রাইট এট্রিয়ামে একটা ব্যাটারি থাকে, এই রাইট এট্রিয়ামে একটা ব্যাটারি থাকে, যে ব্যাটারিটা কন্টিনিউয়াসলি হার্টে কারেন্ট তৈরি করছে, হার্টে কারেন্ট তৈরি করছে অটোমেটিক্যালি কারেন্ট তৈরি করছে, যার জন্য আমাদের হার্টটা বিট করছে, আমাদের হার্টটা বিট করছে। তাহলে আমাদের হার্ট বিট করছে কেন? এই ব্যাটারিটার জন্য, যেটা কোথায় রয়েছে? যেটা রাইট এট্রিয়ামে রয়েছে। এবং এইটার জন্যই হার্ট বিট করছে বা হার্টের পেস, স্পিড তৈরি হচ্ছে। এবং সেই পেসটা কে তৈরি করছে? এই ব্যাটারিটা। সেই জন্য এই ব্যাটারিটাকে আমরা বলি পেসমেকার। এই ব্যাটারিটাকে আমরা বলি পেসমেকার, যার আরেকটা নাম হলো SA নোড, যার আরেকটা নাম হলো SA নোড। তাহলে SA নোড হলো পেসমেকার, যেটা রাইট এট্রিয়ামে থাকে। কি করছে? কারেন্ট তৈরি করছে। কারেন্ট তৈরি হওয়ার পরে কারেন্টটা সবার প্রথমে এট্রিয়াম মানে দুটো অলিন্দের মধ্যে ছড়িয়ে পড়ে, প্রথমে দুটো অলিন্দের মধ্যে ছড়িয়ে পড়ে। আমি যদি গ্রাফ পেপারে দেখি, তাহলে দেখব যখনই কারেন্ট তৈরি হলো এবং দুটো অলিন্দের মধ্যে ছড়িয়ে পড়লো, সঙ্গে সঙ্গে আমি যদি কোথাও একটা কারেন্ট দিই, তাহলে সেই জায়গাটা সংকোচন হবে, সেই জায়গাটা কন্ট্রাক্ট করবে। তাই যখনই এই ব্যাটারিটা SA নোডটা কারেন্ট তৈরি করলো, কারেন্টটা দুটো অলিন্দে ছড়িয়ে পড়লো এবং অলিন্দগুলোর সংকোচন হলো, কন্ট্রাকশন হলো। এবং গ্রাফ পেপারে আমি এরকম একটা ওয়েভ পেলাম, আমি গ্রাফ পেপারে এরকম একটা ডিফ্লেকশন পেলাম, যেটার আমি নাম দিলাম P। তাহলে পি ওয়েভটা কেন তৈরি হলো? পি এই ডিফ্লেকশনটা কেন তৈরি হলো? তার কারণ অলিন্দর সংকোচন হলো, এট্রিয়ামের কন্ট্রাকশন হলো। তাহলে পি কেন হলো? কারণ অলিন্দের সংকোচন হলো বা এট্রিয়ামের কন্ট্রাকশন হলো। এরপরে এই কারেন্টটা নিলয়ে আসবে, ভেন্ট্রিকেলে আসবে। কেন আসতে পারছিল না? তার কারণ এর মাঝে আরেকটা ব্যাটারি থাকে, যে একটু কিছুক্ষণের জন্য কারেন্টটাকে আটকাচ্ছিল এবং তারপরে আলটিমেটলি কারেন্টটাকে ছেড়ে দেবে এবং কারেন্টটা আলটিমেটলি ভেন্ট্রিকেলে চলে আসবে। কারেন্টটা যখন নিলয়ে আসবে, ভেন্ট্রিকেলে আসবে, তখন ভেন্ট্রিকেলও কন্ট্রাক্ট করবে এবং ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলে আমরা আবার একটা ওয়েভ পাবো, আমরা আবার একটা বড় ওয়েভ পাবো। কেন বড় পাবো? কারণ অলিন্দের থেকে ভেন্ট্রিকেল অনেক বেশি চওড়া, তাই আমরা একটা বড় ওয়েভ পাবো, যার আমরা নাম দিই QRS। কেন QRS তাহলে হলো? QRS হলো ভেন্ট্রিকেলের কন্ট্রাকশনের জন্য, QRS হলো। এবং এক সময় কারেন্টটা শেষ হয়ে যাবে, যখন কারেন্টটা শেষ হয়ে যাবে তখন ভেন্ট্রিকেল বা নিলয়গুলো এবার রিল্যাক্স করে যাবে এবং যখন নিলয় রিল্যাক্স করবে তখনও আমরা একটা ডিফ্লেকশন পাবো, যেটার আমরা নাম দিচ্ছি T। তাহলে T কেন হলো? T হলো ভেন্ট্রিকেলের রিল্যাক্সেশনের জন্য T ওয়েভটা হলো। তাহলে তোরা বলতে পারিস যে স্যার তাহলে অলিন্দের রিল্যাক্সেশনটা কখন হলো? আরে অলিন্দ রিল্যাক্স করেছিল কখন? যখন কারেন্টটা ভেন্ট্রিকেলে চলে এসেছিল। তাই ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করছে সেই সময় অলিন্দের রিল্যাক্সেশন হচ্ছিল। তাই আমরা আলাদা করে আর পেলাম না, বাট আমরা তিনটে জিনিস পেলাম। পি যেটা হয়েছিল অলিন্দের কন্ট্রাকশনের জন্য, QRS যেটা হয়েছিল ভেন্ট্রিকেলের কন্ট্রাকশনের জন্য, আর টি যেটা হয়েছিল ভেন্ট্রিকেলের রিল্যাক্সেশনের জন্য। এবং এই জিনিসটাকেই আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম বলি, ECG বলি। এবং প্রশ্ন আসে যে পি মানে কি, QRS মানে কি, টি মানে কি, এবং প্রশ্ন করে যে পেসমেকার কি, হার্ট কি। এবং এই পুরো জিনিসটা আমি মনে হয় 3 থেকে 4 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিতে পারলাম। তো এইটা হলো ইসিজির কনসেপ্ট, এইটা হলো PQRSটির কনসেপ্ট, যেটা কমপ্লিকেটেড কনসেপ্ট, যেটা চাইলে আমি 40 মিনিট ধরেও পড়াতে পারি, আবার 3 মিনিটেও স্টুডেন্টকে বোঝাতে পারি, যদি সে একটু ফোকাস থাকে। এবং এইসব করে আলটিমেটলি কি হচ্ছে? এইসব করে হার্ট বিট করে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি যেটা হচ্ছে যে হার্ট থেকে রক্ত বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে।
হার্ট থেকে রক্ত বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে এবং আবার সেই রক্ত আবার হার্টে ফেরত আসছে। হার্ট থেকে রক্ত বেরিয়ে বডিতে যাচ্ছে এবং বডি থেকে আবার রক্তটা ফেরত আসছে। হার্ট থেকে যে রক্তটা বেরোয় এবং পুরো বডিতে যায় সেটা বিশুদ্ধ রক্ত না দূষিত রক্ত? আমরা সবাই জানি যে সেটা বিশুদ্ধ রক্ত, মানে সেটা অক্সিজেনেটেড ব্লাড। হার্ট থেকে বেরিয়ে পুরো বডিতে যে রক্তটা যাচ্ছে সেটা ভালো রক্ত, কারণ আমাদের বডির ভালো রক্ত প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, তাই যেটা যাচ্ছে সেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। আর যে ফেরত আসছে আলটিমেটলি সেটা দূষিত রক্ত, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। এবার কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড হার্টে ঢোকার পরে এই কার্বন ডাই অক্সাইডটাকে তো আবার পরিষ্কার করতে হবে, নাহলে পরের রক্তটা আমি বডিকে পাঠাবো কি করে? সেই জন্য এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢোকার পরে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে আমরা পরিশোধনের জন্য পাঠাচ্ছি ফুসফুসে, মানে লাঙে, এবং সেইখান থেকে আবার যেটা ফেরত আসছে সেটা হলো বিশুদ্ধ রক্ত। তার মানে আমরা লাংসে পাঠালাম দূষিত রক্ত, আবার লাংস থেকে যেটা ফেরত এলো সেটা হলো বিশুদ্ধ রক্ত। তার মানে আমাদের বডিতে দুটো সার্কেল চলছে, একটা হচ্ছে হার্ট বডি হার্ট, হার্ট থেকে রক্ত বেরিয়ে আবার হার্টে ফেরত আসছে, এই একটা সাইকেল চলছে, হার্ট বডি হার্ট, হার্ট বডি হার্ট, এই সাইকেল একটা চলছে যেটা সাদা দিয়ে এঁকেছি। আর একটা সাইকেল চলছে রক্তকে পরিশোধনের জন্য, যেটা হার্ট থেকে বেরিয়ে লাঙে যাচ্ছে আবার হার্টে ফেরত আসছে। তো হার্ট লাং হার্ট দুটো সার্কেল চলছে। তো এই যে সাদা সার্কেলটা যেটা হার্ট থেকে বডিতে যাচ্ছে, বডি থেকে আবার হার্টে ফেরত আসছে, এই জিনিসটাকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন। এই জিনিসটাকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন, যেহেতু আমাদের বডিতে সিস্টেমের দিয়ে পরিবহনটা হচ্ছে, সংবহনটা হচ্ছে সিস্টেমকে কেন্দ্র করে, বডিকে কেন্দ্র করে, তাই এটাকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন। আর লাংকে কেন্দ্র করে যে সার্কেলটা ঘুরছে সেইটাকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন, কারণ পালমোনারি কথাটার মানে লাং, তো এটাকে আমরা বলি পালমোনারি সার্কুলেশন। তার মানে আমাদের বডিতে দুটো সার্কেল চলছে, হার্ট বডি হার্ট সিস্টেমিক সার্কুলেশন, হার্ট লাং হার্ট পালমোনারি সার্কুলেশন। এবং এই জন্য বলা হয় মানুষের শরীরে ডবল সার্কুলেশন চলে, আবার বললাম এই জিনিসটাকে চাইলে আমি আধ ঘন্টা ধরে পড়াতে পারি, নোট দিতে পারি, বাট চাইলে আমি এটাকে 4 মিনিটের মধ্যেও পড়াতে পারি এবং বুঝিয়ে দিতে পারি যে কনসেপ্টটা, যেটা দিয়ে একজন বিজ্ঞানের ভালো ছাত্র হওয়া যায় এবং তারপরে যে কোনো পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। তো আমি সবসময় বলি, আমি শুধুমাত্র ডেটা দিতে চাই না যে এই আমাদের কোর্স ফি, এই ফোন নাম্বার, আমি পড়িয়ে বলতে চাই যে কি আমরা দেব, কেন আমরা কনফিডেন্ট। তো এই জিনিসটা আমি বলছি। তো ক্র্যাশ কোর্স 2রা মে থেকে শুরু হচ্ছে, নিট অবধি চলবে, 90টা টোটাল ক্লাস। আমি পুরো বায়োলজিটা পড়াবো, ফিজিক্সের স্যার রয়েছেন, কেমিস্ট্রির স্যার রয়েছেন, তারা ওই সাবজেক্টগুলো পড়াবেন। 10টা মক টেস্ট হবে, 5টা চ্যাপ্টার ভেঙে 5টা ফুল মক টেস্ট, এবং এইটা হলো যোগাযোগ নাম্বার, নিজের নাম লিখে আর নিট 2022 ক্র্যাশ কোর্স লিখে এই নাম্বারটা যোগাযোগ করতে পারো। অ্যাকচুয়ালি যদি এই ভিডিওটা কিছুদিন পরে দেখো তাও যোগাযোগ একবার করে দেখতে পারো যদি সিট খালি থাকে, কারণ অ্যাকচুয়ালি লাইভ ক্লাস মিস করলে সেটা সে রেকর্ডেড ভার্সান পেয়ে যাবে। তাই প্রথম দিকে 2-1টা ক্লাস যদি কেউ মিস করে তাহলেও খুব একটা চাপের ব্যাপার নেই, কারণ আমি যেটা বললাম যে আমরা খুব বেশি কিছু পড়াবো না, আমরা সেটা পড়াবো যাতে একজনের বিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং যাতে সে সমস্ত প্রশ্ন সলভ করতে পারে। এই দুটোই আমাদের লক্ষ্য থাকবে। এই ছিল আজকের বলার। আর যারা নিট 2023 আর 24-এর ব্যাপারে জিজ্ঞাসা করছো, যারা মাধ্যমিক দিল বা 23 দিল, সেই সমস্ত ব্যাচগুলো চলছে। 2024-এর ব্যাচ 16ই মে থেকে শুরু হবে, আর 23-এর ব্যাচ চলছে। তো 23 বা 24-এর যোগাযোগের জন্য আমাদের এই একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমাদের নাম লিখে, আর তোমরা যদি 23 বা 24-এর ব্যাচে এনরোল করতে চাও তাহলে 23 বা 24 লিখো, যে আমি নিট 2023-এ নিতে চাই, 24-এ নিতে চাই, সেটা লিখে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, যেটা জয়েন করে রেখো যদি নিট অ্যাসপিরেন্ট হও, সেখানে আমি সমস্ত আপডেট দিই, আর এই নম্বরগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এইটা মেনলি আমি ক্র্যাশ কোর্সের জন্য বললাম, তবে সামনের দিনে আমি 24 যারা শুরু করবো তাদের জন্য আলাদা করে বলবো। তবে যেটা বললাম 23-24-এর ব্যাচ চলছে, তাই এই নাম্বারটাতে যোগাযোগ চাইলে করতে পারো, এই হচ্ছে বলার। তবে এই যেটা বললাম যে এখনই যারা ভাবছে যে রিপিট করব, আরও 1 বছর ড্রপ দেব, এখনই তারা ভেবো না, একটা চান্স না। অনেকে বলবে যে স্যার কোর্স ফি কত? কোর্স ফি 1999, এই সব মিলিয়ে 1999 রেখেছি, আলাদা করে কোনো ট্যাক্স বা জিএসটি কিছু নেই, সব ধরে 1999, যেটা মনে হয় আমাদের পক্ষে সম্ভব হতো না যদি আমাদের না প্রচণ্ড ইচ্ছা শক্তি থাকতো। কারণ দিনের শেষে আমরা 8-10 হাজার কোটি টাকার কোম্পানি নই, আমরা কিছুই নই, আমরা খুব ছোট্ট জিনিস। তবুও এত কিছুর পরেও আমরা চাইলাম যাতে সব স্টুডেন্টরা চাইলে আসে,
আমার ক্লাসটা করে, এবং যাতে আমরা একটা মোটামুটি একটা, কারণ একটা বড় সেট আপ না, বাকি টিচার রয়েছে, টেকনিক্যাল টিম রয়েছে, সব কিছু রয়েছে, তো তাদেরকে যাতে একটু সামাল দেওয়া যায় সেই জন্য এই কোর্স ফিটা নেওয়া হচ্ছে। কারণ অনেকেই বলবে স্যার কেন ফ্রি হলো না, সম্ভবই নয় ফ্রি করা, পুরোপুরি ফ্রি করা অ্যাকচুয়ালি ইম্পসিবল। সেই জন্য এমন একটা ফিজ রাখা হলো যেটাতে যে কেউ অ্যাফোর্ড করতে পারে। এই সব মিলিয়ে 1999 টাকা ক্র্যাশ কোর্সের ফিজ। এই ছিল বলার। তাহলে যদি মনে হয় যে ড্রপ দেবে, তাহলে একবার তার আগে এটা করে দেখতে পারো, একটা ট্রাই নিতে পারো। আমি আমার 100% দেবো, আর তোমরা যদি 100% দাও তাহলে আমার মনে হয় মিরাকেলের প্রয়োজন নেই, ইজিলি 600 থেকে 650 নম্বর অ্যাটলিস্ট পাওয়া যাবে। অল দ্য বেস্ট, দেখা হবে আবার নতুন ভিডিও, ততদিনের জন্য খুব খুব ভালো থেকো।